ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ ভূগোলের এমন একটা টপিক যেটা নিয়ে পরীক্ষার হলে বেশ ঘাম ঝরাতে হয়। আমাদের আজকের এই বিশেষ মাস্টার ক্লাসে তাই আমরা ম্যাপ প্রজেকশনের ওপর বারবার আসা 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্নের পেছনের জটিল জ্যামিতি আর মূল ধারণাগুলো একদম সহজ ভাষায় ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। আজকের সেশনে আমরা ধাপে ধাপে কীটি জানব তার একটা সিলেবাস দ্রুত দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো ফ্ল্যাট আর্থ ডিলেমা বা চ্যাপ্টার মানচিত্রের প্রাথমিক সমস্যা নিয়ে। এরপর আসবে গ্রেড আর গ্লোবাল কোঅর্ডিনেটস, তারপর বিকাশযোগ্য পৃষ্ঠ বা ডেভেলপেবল সারফেস বাছাই করার নিয়ম, এরপর ক্ষেত্রফল বনাম আকারের লড়াই এবং সবশেষে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মার্কেটার প্রজেকশন। মডিউল 1, দ্য ফ্ল্যাট আর্থ ডিলেমা। পরীক্ষার প্রশ্নপত্রে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ঘুরঘুর করে, একটি মানচিত্র অভিক্ষেপে ঠিক কী দেখানো হয় আর কেনই বা এখানে বিকৃতি বা ডিফরমেশন এড়ানো একেবারে অসম্ভব। এটা বলতে গেলে ভূগোলের একটা ক্লাসিক ধাঁধা। এর গাণিতিক উত্তরটা বেশ দারুণ। মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন হল মূলত একটা 3D বা ত্রিমাত্রিক গোলককে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের নেটওয়ার্ক ব্যবহার করে একটা 2D বা দ্বিমাত্রিক সমতলে রূপান্তর করার নিখুঁত গাণিতিক প্রক্রিয়া। অর্থাৎ এটা কিন্তু স্রেফ ক্যানভাসে ছবি আঁকা নয়, বরং একটা সিস্টেম্যাটিক ট্রান্সফরমেশন। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমাদের পৃথিবীটা তো একটা বিশাল 3D গোলক, আর মানচিত্র হলো একদম ফ্ল্যাট বা 2D। একটা 3D বস্তুকে কখনোই কোনো ত্রুটি ছাড়া পুরোপুরি চ্যাপ্টা করা যায় না। ধরুন, একটা কমলার খোসাকে না ছিঁড়ে কি টেবিলের উপর একদম সমান করে বিছিয়ে রাখা সম্ভব? অসম্ভব। আর ঠিক এই কারণেই যে কোনো মানচিত্রে ক্ষেত্রফল, দূরত্ব, দিক অথবা আকারের কোনো না কোনো বিকৃতি বা ডিস্টরশন থাকবেই। এটা অবধারিত। মডিউল 2, গ্রিডস অ্যান্ড গ্লোবাল কোঅর্ডিনেটস। একবার ভাবা যাক, পৃথিবীর এই বিশাল বক্রাকার পৃষ্ঠের ওপর কোনো একটা জায়গার ঠিকজি খুষ্টি বা ভৌগোলিক অবস্থান কিভাবে একদম নির্ভুলভাবে বের করা যায়। এর গাণিতিক ভিত্তিটা আসলে কি? এই যে আড়াআড়ি আর লম্বালম্বি রেখাগুলো একে অপরকে ছেদ করছে, এগুলোই হল অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের বৈশ্বিক গ্রিড বা গ্র্যাটিকিউল। মানচিত্রের তৈরির সময় ঠিক এই গ্রিডটাকেই মূলত একটা ফ্ল্যাট সারফেসে প্রজেক্ট বা অভিক্ষিপ্ত করা হয়। আর এই নিখুঁত গ্রিড তৈরির জন্য পৃথিবীর আসল আকারটা কেমন সেটা বুঝতে হবে। এখানে সোর্সে স্ফিয়ারয়েড এবং জিওয়েডের মতো মডেলের কথা বলা হয়েছে। WGS84 বা এভারেস্টের মতো ডেটামগুলো আমাদের পৃথিবীর এই মূল আকারকে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, যার উপর ভিত্তি করেই আমরা নিখুঁত স্থানাঙ্কগুলো পেয়ে থাকি। মডিউল 3, চুজিং আ ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য পৃষ্ঠ বাছাইকরণ। এমসিকিউ পরীক্ষায় জ্যামিতিক ধারণা যাচাই করার জন্য এটা কিন্তু পরীক্ষকদের খুব প্রিয় একটা প্রশ্ন। পুরো পৃথিবীকে সমতলে আনর্যাপ বা উন্মোচন করার জন্য প্রধানত কয়টি জ্যামিতিক পৃষ্ঠ ব্যবহার করা হয়? উত্তর হল মূলত 3টি প্রধান সারফেস বা পৃষ্ঠ রয়েছে। প্রথমটা হল শঙ্কু বা কোণ, যেটাকে চাইলে পৃথিবীর উপর একটা বার্থডে টুপির মতো বসানো যায়। দ্বিতীয়টা হল সিলিন্ডার, যা পৃথিবীকে চারপাশ থেকে একেবারে মুড়ে রাখে। আর তৃতীয়টা হল সমতল পৃষ্ঠ বা জেনিথাল প্রজেকশন, যা পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে জাস্ট ছুঁয়ে থাকে। এই ডায়াগ্রামের স্ট্যান্ডার্ড লাইনটার দিকে একটু নজর দেওয়া যাক। এটা হলো ঠিক সেই জায়গা যেখানে কাগজের শঙ্কুটি পৃথিবীর গোলকটাকে স্পর্শ করে আছে। এর ম্যাজিকটা কি জানেন? ঠিক এই স্পর্শ করা জায়গাটিতে বিকৃতি বা ডিস্টরশন থাকে সবচেয়ে কম। মডিউল 4, প্রিজার্ভিং এরিয়া ভার্সেস শেপ। এবার আসা যাক মানচিত্র নির্মাণের সবচেয়ে বড় ধর্মসংকটে, ট্রু অর ফলস বা সত্য মিথ্যা যাচাই। একটি একক মানচিত্র অভিক্ষেপ কি নিখুঁতভাবে সমস্ত ভূখণ্ডের আকার এবং ক্ষেত্রফল দুটোই একসাথে সংরক্ষণ করতে পারে? কি মনে হয়? উত্তরটা হল ডাহা মিথ্যা। কোনো সিঙ্গেল প্রজেকশন কখনোই একই সাথে সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না। একটা ম্যাপে যদি কোনো দেশের একদম সঠিক আয়তন দেখাতে হয়, তবে তার আকার বা শেপ একটু হলেও বিকৃত হবেই। আবার সঠিক আকার দেখাতে গেলে আয়তনের হিসাবে গড়বড় দেখা দেবে। এটাই নিয়ম। এই স্লাইডে দুটো বেশ ভারী টার্মের তুলনা করা হয়েছে।
অর্থোমরফিক প্রজেকশন হলো সেটা যা কোনো স্থানের একদম সঠিক আকার বা শেপ বজায় রাখে, যেটা সমুদ্রের ন্যাভিগেশন বা দিক নির্দেশনার জন্য একদম মাস্ট। অন্যদিকে হোমোলোগ্রাফিক বা ইকুয়াল এরিয়া প্রজেকশনের কাজ হলো এটা নিশ্চিত করা যেন অঞ্চলগুলো আনুপাতিকভাবে সঠিক ক্ষেত্রফল বা এরিয়া প্রদর্শন করে। মডিউল ৫, দ্য ফেমাস মার্কেটর প্রজেকশন। ভূগোলের প্রশ্ন ব্যাংক থেকে সরাসরি তুলে আনা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঐতিহাসিকভাবে তো বটেই, এমনকি আজকের দিনেও মার্কেটের প্রজেকশন ন্যাভিগেশনের জন্য কেন এত বেশি কাজের? ডায়াগ্রামটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মার্কেটর মূলত একটা সিলিন্ডার ব্যবহার করে যা পৃথিবীর একদম মাঝ বরাবর, মানে নিরক্ষরেখাকে স্পর্শ করে থাকে। এটা সমান্তরাল রেখাগুলোকে এমনভাবে টেনে বড় করে যাতে সেগুলো দ্রাঘিমা রেখার সাথে একদম নিখুঁত সমকোণ বা ৯০ ডিগ্রিতে ছেদ করে। আর মার্কেটেরে এই শতাব্দীর পর শতাব্দী জুড়ে টিকে থাকার আসল সিক্রেট লুকিয়ে আছে এই সংজ্ঞায়, রাম লাইন বা লক্সোড্রোম। সহজ কথায়, নাবিকরা এই মানচিত্রের ওপর জাস্ট একটা সোজা দাগ কেটে কম্পাসের দিক একদম না বদলে সোজা নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারতেন। একেবারে গেম চেঞ্জার। তবে অর্থোমরফিক ম্যাপের যে একটা বড় ত্রুটি আছে সেটা তো আমরা আগেই জেনেছি। সোর্স ম্যাটেরিয়াল থেকে নেয়া এই এমসিকিউ প্রশ্নটা দেখা যাক। মার্কেটের প্রজেকশনে কোন জলাশয়টির আকার সবচেয়ে বেশি বিকৃত বা বড় দেখায়? ক, লোহিত সাগর, খ, আর্কটিক মহাসাগর, গ, বঙ্গোপসাগর। সঠিক উত্তরটা হল খ, আর্কটিক মহাসাগর। এর কারণটা বেশ ইন্টারেস্টিং। মার্কেটের ম্যাপে নিরক্ষরেখা থেকে যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায়, স্কেলের বিকৃতি ততটাই জ্যামিতিক হারে বাড়তে থাকে। আর ঠিক এই কারণেই উত্তর মেরুর দিকের জলাশয় বা দেশগুলোকে বাস্তবের চেয়ে অনেক অনেক বেশি বড় আর স্ফীত দেখায়। আজকের এই মাস্টার ক্লাস শেষ করার আগে একটা ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। পরের বার যখনই কোনো ডিজিটাল ম্যাপ বা প্রিন্ট করা অ্যাটলাস খোলা হবে, তখন এই প্রশ্নটা মাথায় রাখা জরুরি। কাঙ্ক্ষিত তথ্যটা দেখানোর জন্য এই ম্যাপটা ঠিক কোন জিনিসটাকে একটু বিকৃত করে চোখের আড়ালে লুকিয়ে রাখছে। আশা করি আজকের এই বিশ্লেষণ ম্যাপ দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।